আজকে মানে সর্বশেষ দিল্লির অবস্থা কি? এই যে আন্দোলনের পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে, তারপরে অন্য মূল আলোচনা একটু যাব। দেখুন, দিল্লিতে ছাত্রদের যে আন্দোলন, সেটার কোনো, তাদের যে দাবিতে আন্দোলন, তার কোনো সমাধান হয়নি। ফলে আপনি যেটা জানেন, ছাত্ররা সবসময় একটা প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন করে থাকেন এবং সেই আন্দোলন যথেষ্ট জোরদার হয়েছে। তাতে বোঝা যায় যে সাধারণ মানুষ ও ছাত্রদের মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থা এসব নিয়ে একটা ক্ষোভ আছে। এবং সেই ক্ষোভের কারণে এটা কেবলমাত্র আর দিল্লিতে নেই, এটা গোটা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। আজও এত রাত্রেও দেখুন, যন্তর মন্তর যেখানে ছাত্ররা অবস্থান করছেন, দিল্লিতে যাতে ছাত্ররা যোগ দিতে না পারে তার জন্য সমস্ত মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হয়েছে। নিকটবর্তী মধ্য দিল্লির 17টা মেট্রো স্টেশন আজও বন্ধ, কালও বন্ধ, যাতে মেট্রো স্টেশনের নিকটবর্তী জায়গা থেকে তারা যেতে না পারেন, এমন একটা কারণেই করেছে সরকার। নিঃসন্দেহে এটা নরেন্দ্র মোদী সরকারের উপরে একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই পরিণতি কি, এখনো কিন্তু স্পষ্ট করে বলা খুব মুশকিল, কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ছে গোটা দেশ জুড়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নরেন্দ্র মোদী সরকার এই প্রথম একটা বড় ধরনের প্রতিবাদ আন্দোলনের সম্মুখীন হয়েছে। বছর ৫ আগে যখন কৃষকরা আন্দোলন করেছিলেন, তাতে মোদী সরকারকে পিছু হটতে হয়েছিল। যে আইন তারা এনেছিলেন কৃষকদের জন্য, সেই আইনটা প্রত্যাহার করে নিয়েছে। এখানে নির্দিষ্টভাবে দাবিগুলো অন্য। দাবিগুলো হচ্ছে, এক, যেহেতু গত মে মাসে যে মেডিকেল পরীক্ষার ভর্তির জন্য যে পরীক্ষা হয়, তাতে ২২ লক্ষ ছাত্র সারা দেশ জুড়ে পরীক্ষায় শামিল হয়েছিল। কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা কিন্তু ভারতে প্রায় বিভিন্ন রাজ্যেই ঘটছে। ফলে ছাত্রদের মধ্যে একটা হতাশা দেখা দেয়। দীর্ঘদিনের প্রস্তুতির পরও যখন পরীক্ষা ফাঁস হয় এবং কোনো ঠিক নেই। তারপরে পরীক্ষা যদিও হয়েছে, হয়নি যে তা নয়। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ, ২য় বার পরীক্ষা দেওয়ার পর ১ম বারে পরীক্ষা দিয়ে যে ধরনের প্রস্তুতি ছিল, ২য় বারে পরীক্ষায় তারা হয়তো সফল হননি বা হতে পারছেন না। তাদের মধ্যে যে ক্ষোভ, যে ১ম পর্যায়ে যে পরীক্ষা ছিল সেটা হলে হয়তো ভালো হতো। এনিওয়ে, যার ফলে অবসাদগ্রস্ত হয়ে অন্তত ২০ জন ছাত্র আত্মহত্যা করেছে। এবং ফলে তাদের পরিবাররাও কিন্তু এতে শামিল, এই আ আন্দোলনের সঙ্গে যদি বলেন। এবং এর সঙ্গে আমরা দেখছি বিভিন্ন রাজ্যে কিন্তু বহু পুলিশ কর্মী, সেনাবাহিনী, তাদের পরিবারের লোকেরাও যে পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু শামিল হচ্ছেন না, তারা বিশেষ করে অবসরপ্রাপ্ত যারা। ফলে স্বাভাবিকভাবেই এমন একটা ব্যাপক আন্দোলন, তার সঙ্গে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল, সেই দলটি তারা এই আন্দোলনকে সমর্থন করছে। সরাসরি আন্দোলনে যোগ না দিয়ে পরোক্ষে সমর্থন করছেন। আজও সন্ধ্যেবেলায় ইন্ডিয়া জোট বলে যেটা আছে সমস্ত বিরোধী দলের, তাদের সমস্ত এমপিরা একযোগে গান্ধী যে ভবন, সেখানে তারা মার্চ করেছেন প্রতিবাদ স্বরূপ। দাবি হচ্ছে যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যে বা যারা পুলিশ বা কর্মকর্তা যারা ছাত্রদের উপরে পুলিশি লাঠিচার্জ করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং সামগ্রিকভাবে একটা পরীক্ষা ব্যবস্থার সংস্কার। এখন এই বিষয়ে সর্বশেষ যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে সরকার পক্ষ থেকে একটা আলোচনার প্রস্তাব আন্দোলনকারীদের ২য় বার দেওয়া হয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, ১ম বার তারা গিয়েছিলেন এক মন্ত্রীর বাড়িতে, জেপি নাড্ডার বাড়িতে, যিনি স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু সেটা তাদের অভিজ্ঞতা খুব সুখকর হয়নি। ফলে তারা এখন বলছেন, আমরা আলোচনা করতে রাজি আছি, কিন্তু আমাদের শর্তে আলোচনা করতে হবে এবং আলোচনাটা হতে হবে একটা নিরপেক্ষ জায়গায়। মানে কেবল মন্ত্রীর বাড়িতে নয়, যন্তর মন্তরে যদি তার নিরাপত্তাজনিত কোনো অসুবিধা থাকে, যে নিরপেক্ষ কোনো স্থানে হতে পারে। পরিস্থিতি যদি বলেন, আমি ইংরেজি শব্দ ব্যবহার করবো যে পরিস্থিতিটা ভোলেটাইল। কিন্তু দেখুন, এইটার ফলে অনেকের একটা ধারণা হচ্ছে বাংলাদেশ বা ইত্যাদি, যে বিশেষ করে বাংলাদেশে তাদের ধারণা, তাদের দেশে যেভাবে যে আন্দোলন হয়েছিল, যেভাবে সরকার পতন ঘটেছিল, নেপালে ঘটেছিল, একইভাবে বোধহয় ভারতে ঘটবে। ভারতে এই ধরনের অভ্যুত্থান হয় না। ভারতে প্রতিরোধ আন্দোলন তৈরি হয়, প্রতিবাদ আন্দোলন তৈরি হবে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হবে পার্লামেন্টের মধ্যে।
অথবা আগামী লোকসভা ভোটে। এখানে কোনো অভ্যুত্থান হতে পারে, কিন্তু অভ্যুত্থানে সরকার বদল হয় না। একটা আশঙ্কা আছে, নেই যে তা নয়। নরেন্দ্র মোদী সরকারের কিন্তু বেশ কিছু শরিক দল তারা সমর্থন করছে। তাদের অনেকেই কিন্তু যেভাবে এই ছাত্রদের দাবি দেওয়ার আন্দোলনকে ঘিরে বা রাহুল গান্ধীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কিন্তু তারা সকলে মেনে নিচ্ছেন না। তো তারা এখনো এই কারণে তারা নরেন্দ্র মোদী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন এমন কোনো ঘোষণা করেননি। কিন্তু তারাও একটা বিজেপি দলের উপরে চাপ তৈরি করছেন যে আপনাদের এই বিষয়টাকে আরো সহনশীলতার সঙ্গে দেখা উচিত। এখন আমি এটা যদি দাদা কিন্তু কোনো একটু, বলুন। আপনি যেটা বলছিলেন ইতিমধ্যে আমি সেই প্রশ্নটা আপনাকে করতামই, যে আন্দোলনের প্যাটার্নটা মানে বাংলাদেশে আন্দোলনকারীরা ঠিক যেই ভাবে আন্দোলনটি জমিয়ে তুলেছিল, জাগিয়ে তুলেছিল এবং একটা পরিণতির দিকে নিয়ে আসছিল, এখন পর্যন্ত কিন্তু সে আন্দোলনের মানে কাঠামোগত প্যাটার্নটা প্রায় একই ধরনের। এতেই অনেকে মনে করছেন যে বাংলাদেশের মতোই কিছু হয়ে যাচ্ছে কিনা। কিন্তু আপনার কথা অনুযায়ী যে হয়তো বা বড়জোর যদি সরকার পক্ষ দাবি মেনে নেয়, শিক্ষামন্ত্রীকে যদি পদত্যাগ করতেই হয়, কিন্তু সেটা অনেকে যেমন বাংলাদেশে উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে মোদীকেই মনে হয় পদত্যাগ করে ফেলতে হবে, তেমন পর্যায়ে যাবে কিনা, মানে বাংলাদেশের মতো আপনি বলছেন যে অভ্যুত্থান না, কিন্তু এমন কোন পর্যায়ে যেতে পারে কিনা। বাংলাদেশের সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে কোনো কোনো মিল নেই। বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল উগ্রপন্থী, চরমপন্থী, জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা, ক্রিমিনালরা, যারা স্নাইপার রাইফেল চালাতে জানে। এখানে আন্দোলনকারীরা কেউ গুলি বা বড়জোর কেউ কেউ হয়তো পাথর ছুঁড়েছে এই পর্যন্ত। কিন্তু বাংলাদেশের আন্দোলনে নির্দিষ্টভাবে, সুনিয়োজিতভাবে, পরিকল্পিতভাবে একটা জঙ্গি সংগঠন ছিল। এখানে কিন্তু হিন্দু মুসলমান একসাথে লড়াই করছে। এবং আপনি যদি পোস্টার দেখেন, সেই পোস্টারে বলা হচ্ছে যে, আমরা হিন্দু মুসলমান এক, তোরা কি করে আমাদের বিভক্ত করবি। ফলে এই যে চেতনাটা, সেই চেতনাটা ভারতের সংবিধান থেকে আসা চেতনা। এবং সেই চেতনাটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভবিষ্যতের সমস্ত দেশের। জঙ্গিদের হাতে যদি আপনারা খেলেন, তাহলে সেই শেষ পর্যন্ত গোটা ব্যাপারটা জঙ্গিদের হাতে চলে যায়। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে এই ছাত্র আন্দোলনের একটা বড় ফারাক হচ্ছে, এখানে এদের নেপথ্যে কোনো জঙ্গি এখনো পর্যন্ত নেই, এখনো পর্যন্ত জানা যায়নি। সরকার খোঁজার চেষ্টা করছেন, এটা করছেন না তা নয়। মানে খুঁজতে হচ্ছে, মানে বাংলাদেশে তখন ওই আন্দোলনের পেছে হাজার হাজার মাদ্রাসার ছাত্র জড়ো হয়েছিল, জি। হাজার হাজার হিজবুত তাহরির জড়ো হয়েছিল, হাজার হাজার হেফাজত ইসলামী জড়ো হয়েছিল। বাংলাদেশে ভারতের জামায়াত ইসলামী অত্যন্ত সেকুলার, তারা এই ধরনের ছাত্রদের আন্দোলনকে সমর্থন করতে পারে, কিন্তু তাদের এই ধরনের কোনো প্রভাব নেই। ফলে আপনি আহ, যেটা বলছেন, একটা বড় মৌলিক রাজনৈতিক চরিত্রগত পার্থক্য আছে ছাত্রদের মধ্যে। ছাত্ররা বাংলাদেশে শুরু করেছিল কি, বাংলাদেশের ছাত্রদের আন্দোলনটাকে হাইজ্যাক করেছিল জঙ্গিরা, কিন্তু ভারতে কিন্তু জঙ্গিরা হাইজ্যাক করে। অনেক ধন্যবাদ আপনাকে। আর যদিও এই আন্দোলনের সমর্থনে দেখলাম যে বাংলাদেশে যারা এতদিন স্লোগান দিচ্ছিল যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, মানে দিল্লির মুন্ডুপাত যারা করতেন, তারা এখন হয়তোবা যে কোনো মুহূর্তে দিল্লি দিল্লি চলো অভিযানের ঘোষণাও দিয়ে দিতে পারেন, এমন একটি ঢাকায়ও দেখলাম যে একটা সমাবেশ হয়েছে। ওই দিল্লির বিরোধীরাই এখন দিল্লি যাওয়ার একটা পায়তারা করছে। তো আপনার কাছ থেকে এখন মূল আরেকটি বিষয়, যে এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালেন, এইটার কোনো প্রেক্ষাপট আপনি পাচ্ছেন কিনা বা কোনো ভিতরে কিছু আছে কিনা। না, দেখুন, সোজা কথা হচ্ছে, ভারত যখন কোনো বহুরাষ্ট্রীয় মঞ্চের কোনো সম্মেলন আয়োজন করে, তখন নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সেখানে আমন্ত্রণ জানায়। ভারত যখন G20 পৌরোহিত্য করছিল, শিখর সম্মেলন হচ্ছিল, তখন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারপরে ভারত যখন গ্লোবাল সাউথ সামিট, দক্ষিণ গোলার্ধের দেশগুলোর যখন শিখর সম্মেলন আয়োজন করেছেন, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল।
এবং তিনি শেখ হাসিনা সরাসরি যোগ দিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি এসে যোগ দিয়েছিলেন। তো এইটার একটা কিন্তু আহ কি কথা যে এই প্রথম ভারত ব্রিক্স এর পৌরোহিত্য করছে, এবং ব্রিক্স এর পৌরোহিত্য করার সময় এখানে 11টা ব্রিক্স এর দেশ, বাংলাদেশ কিন্তু তার সদস্য নয়, বাংলাদেশ অবজারভার কান্ট্রিও নয়, কিন্তু বাংলাদেশকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, ফলে এখন যিনি প্রধানমন্ত্রী তাকেই আমন্ত্রণ জানাতে হবে, সেই জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরকম একটা অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে আসার সুযোগ পাচ্ছেন তারেক রহমান, তার ক্ষেত্রেও একটা বড় একটা কূটনৈতিক, তিনি হয়তো ভবিষ্যতে অনেক কিছু কূটনৈতিক এর থেকে অনেক সাফল্য আদায় করে নিয়ে যে ফিরতে পারেন দেশে। অবশ্যই এলে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। দ্বিপাক্ষিক কিন্তু বৈঠক হলে সেখানে তিনি কি সার্বিকভাবে যাবেন না? অনেকে বলছে, তার অনুসারীরা বলছে যে না, ভারতে তারেক রহমান যেতেই চান না। এরকমও কেউ কেউ বলার চেষ্টা করেন। আপনার কি মনে হয় তারেক রহমান কি অ্যাটেন্ড করবেন এটা? মার্কিন আবার একটা এটা চক্ষু এটা রাঙানি এটা আছে কিনা? এটা এটা মনে হওয়ার কোনো ব্যাপার নেই। ভারত সর্বপ্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের মধ্যে যিনি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তা সত্ত্বেও তারেক রহমান ভারতে আসেননি। তিনি চলে গেলেন মালয়েশিয়া হয়ে চীনে। কিন্তু এটা তাকে অন্য কোনো সময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। সেপ্টেম্বর মাসে যখন ভারতে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে, সে সময় ভারতের মনে হয়েছে বাংলা তিনি আসবেন। এখন ভারতের তরফ থেকে আমাদের এই কথাটাই বারবার বলতে চাইছি যে ভারতের পক্ষ থেকে সহযোগিতার হাত সবসময় বাড়ানো আছে। আপনি সহযোগিতা করবেন কি করবেন না, সহযোগিতা সেই করমর্দন করবেন কিনা, সিদ্ধান্ত তো আপনার। এ তো গোটা দুনিয়া দেখবে। উনি ধরে নিন আপনি এলেন না, তাহলে সেই 11টা দেশের রাষ্ট্রপ্রধান জানতে পারবেন যে ভারত আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারেক রহমান এলেন না। কেন এলেন না? সন্দেহ হবে যে পাকিস্তানের চাপে এলেন না। আমি বলছি না চীনের চাপে। কারণ হচ্ছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তো থাকবেন এখানে। জি। ফলে আমার মনে হয় তারা এখনো সময় অনেক আছে। ফলে আমি কোনো জানি না যে তারা আদৌ আসবে, তারেক রহমান আসবেন কি আসবে না। কিন্তু প্রথম কথা যে খবরটা আমি করেছিলাম, এবং একটা ব্রেকিং নিউজ গোচরই বলতে পারেন, যে এই প্রথম ভারত আবার তারেক রহমানকে ব্রিক্স উপলক্ষে আমন্ত্রণ জানালেন। সংবাদটি ছাপাও হয়েছে, আমার আজকেই ছাপা হয়েছে। এবং তারপরে দেখলাম বাংলাদেশের প্রতিমন্ত্রী তিনি সেটাকে সমর্থন করেছেন যে হ্যাঁ, আমরা চিঠি পেয়েছি এবং প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি। মানে সিদ্ধান্তটা তিনি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছেন। তা এখন এই বিষয়ে তো আমার কোনো অনুমান করে তো লাভ নেই। এটা বাংলাদেশের সাংবাদিকরা বরং বলতে পারবেন যে তারেক রহমান আসছেন না সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে। সেটা তার উপর নির্ভর করছে। ফলে আমার মনে হচ্ছে কিন্তু কূটনৈতিকভাবে নরেন্দ্র মোদী আমার মতে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। আসবে, যেমন শেখ হাসিনা মাস্টার স্ট্রোক দিয়েছেন না ডিসেম্বরে ফিরবো বলে। ঢুকতে দেবেন কি দেবেন না সেটা তারেক রহমান সরকারের বিষয়। এদের এখন ভয় হতে পারে যে কি জানি শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো আলোচনা হবে কিনা। আমি জানি না, হতেও পারে। একই সঙ্গে তার সঙ্গে আপনি যেটা প্রারম্ভিক বক্তৃতায় যেটা বলেননি ভাষণে, সেটা হচ্ছে যে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জেই গোর তিনিও ৩০শে জুলাই ঢাকা পৌঁছচ্ছেন। তিনি দক্ষিণ এশিয়া মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। তিনিও সেখানে যাবেন। মূল উদ্দেশ্য যে চীনকে ঠেকিয়ে রাখা। সে ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র একমত। ভারত যুক্তরাষ্ট্র একমত যে বাংলাদেশ একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সোসাইটি হোক। সেই বিষয়ে আলাপ আলোচনা হলে তখন আমরা বাকিটা জানতে পারবো। এই আর কি। একদম শেষ পর্যায়ে জানতেই চাচ্ছি যে আপনিও একটু আগেই বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফেরার এখন প্রস্তুতি চলছে, এমন একটি আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ইস্যুটি সামনে চলে আসলো। আপনি কি দুইটার মধ্যে কোনো ধরনের কানেকশন করছেন, করবেন, বা কিভাবে দেখছেন আপনি বিষয়টা? কানেকশন আছে। আমি তো ৪ দিন আগে বলেছিলাম একটা চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলে, যে আমার জি। কাছে খবর হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে তারেক রহমান সরকার যথেষ্ট নড়ে চড়ে উঠেছেন, এবং তারা ভাবছেনই যে মহিলা মানে এমন তেমন নয়, ঘোষণা করেছেন মানে তিনি চলেই আসবেন। এদের তাকে কে কে সাহায্য করতে পারে? তাকে সাহায্য করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কারণ তার পুরনো
তাদের ঘনিষ্ঠ, রাজনৈতিক দর্শনের দিক থেকে ঘনিষ্ঠ, তিনি মুজিব বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। আর দ্বিতীয়ত কে, যার পারিবারিক সূত্রে ওয়াকারুজ্জামান। অথচ যার ভূমিকা কিন্তু খুব বিতর্কিত, ৪ঠা আগস্ট থেকে বা তার আগে থেকে বিতর্কিত ভূমিকা, তাহলে তার সম্পর্কেও সন্দেহ আছে। তিনি কি শেখ হাসিনা ফেরার পথ প্রশস্ত করবেন? কারণ ৪ঠা আগস্ট ২০২৪